আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা মার্কেটে দেখতে পেলাম প্রায় 47 পয়েন্টের মতো নেগেটিভ, অর্থাৎ মোটামুটি 50 পয়েন্ট আমরা নেগেটিভ দেখতে পেলাম। গতকালকে আমরা খুব সম্ভবত 17-18 পয়েন্ট পজিটিভ দেখতে পেলাম। এর আগের দিন আমরা 100 পয়েন্ট আপ দেখতে পেলাম, তার আগের দিন আমরা 150 পয়েন্ট নেগেটিভ দেখতে পেলাম। তো আমি যদি এই বিগত 4 দিনের হিসাবগুলো যোগ করি, তাহলে আমাদের এই 4 দিনের মধ্যে 2 দিনে নেগেটিভ হয়েছে প্রায় 200 পয়েন্টের মতো, আর পজিটিভ হয়েছে 118 পয়েন্ট। সো সব কিছু বাদ দিলেও দেখা যাচ্ছে যে 80 পয়েন্টের মতো বিগত 4 দিনে আমাদের মার্কেট থেকে চলে গেছে। সো এটা হচ্ছে এক ধরনের টেকনিক, যার মাধ্যমে আপনার কাছ থেকে উচ্চ দামে শেয়ারগুলো বিক্রি করে তারা নিম্ন দামের শেয়ারগুলো আবার কিনতেছে। সো মার্কেটে আমি সচরাচর যেটা বলি সেটাই বলতেছি, যে মার্কেটে অনেক বটমে আছে, হ্যাঁ এর চেয়ে আরও বটমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের মার্কেটে যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ওই রকম সাপোর্টেড কোনো ইনস্ট্রুমেন্ট নাই যারা সেই জায়গায় সাপোর্ট দিবে। এখন এমন একটা অবস্থা, আপনার কাছে টাকা থাকলে আপনি কিনবেন, না থাকলে আপনি বসে বসে দেখবেন আর কষ্ট পাবেন, এটাই। তো আজকে যদি দেখি আমরা টপ গেইনারে দেখলে দেখা যাবে যে একটা মিশ্র প্রতিক্রিয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে বিগত পরশুদিনও বলছিলাম যে মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো, এবং সেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পজিটিভের ক্ষেত্রে কোনো একক সেক্টরের কোনো আধিপত্য নাই। যেই স্টকে কিছু প্লেয়ার ঢুকতেছে বা কিছু ইনভেস্ট আসতেছে, সেটা পজিটিভ হচ্ছে। টপ লুজারের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাচ্ছে মিডাস ফাইন্যান্স, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড বিগত 2-3 দিন বেশ পজিটিভ ছিল, তারা কারেকশন করছে। টপ ভলিউমের দিকে দেখলে দেখা যাচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক 17 টাকা 18 টাকা থেকে একবারে 26 টাকা 27 টাকা পর্যন্ত উঠছিল, এখন সেটা কারেকশন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে আছে বিসিসিআই, যেটা আজকে মার্কেটের সাথে বলবো যে তুলনামূলকভাবে কম পড়ছে। তারপরে এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। তো যদি আজকে দেখি তাহলে 343 কোটি বা 44 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সেই জায়গায় ব্যাংকিং সেক্টরে একটা আধিপত্য দেখা যাচ্ছে। দ্বিতীয় অবস্থায় মিউচুয়াল ফান্ড ছিল, এবং তৃতীয় অবস্থায় ফুড অ্যালায়েন্ট, পাওয়ার সেক্টর এবং বাকিগুলা লেনদেন ছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলো থেকে ব্যাংক সেক্টর বেশ একটা লেনদেন হচ্ছে, অর্থাৎ মার্কেটে যাই টুকটাক লেনদেন হচ্ছে ব্যাংক সেক্টরেই হচ্ছে, আর বাকিগুলা একদিন পজিটিভ হচ্ছে আর 3 দিন নেগেটিভ হচ্ছে। তো আমি যেটা বলি, আপনাদেরকে পোর্টফোলিওটা আসলে সুন্দরভাবে ম্যানেজ করতে পারলে আপনারা এই মার্কেটে এখনও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মার্কেট 4800 পয়েন্টের নিচে যাবে না, ঠিক আছে? এনিথিং ক্যান বি হ্যাপেন। মার্কেট এমন হতে পারে এই জায়গা থেকে মার্কেট কালকে উপরে চলে যেতে পারে, আবার এমন হতে পারে মার্কেটে যেহেতু কোনো সাপোর্ট আমরা দেখতেছি না, কোনো নিউজ শুনতেছি না, 4500 পয়েন্টও চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যখন দুর্বল স্টক থাকবে, তখন অবশ্যই এটা একটা আপনার পেইনফুল হবে। যদি আজকে দেখেন, আজকে এই নেগেটিভ মার্কেটে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের কথা বাদই দিলাম, ইবিএল, তারপরে যমুনা ব্যাংক, তারপরে আপনার উত্তরা ব্যাংক, এগুলো কিন্তু পজিটিভ ছিল। তার পজিটিভনেস থাকার কারণ কি? তাদের ফাইন্যান্সিয়াল ডাটাটাই এরকম, তাদেরকে ফালানোর মতো না। আজকে উত্তরা ব্যাংকের ফার্স্ট কোয়ার্টার ইপিএস আসছে। সো আপনারাই দেখেন এই জায়গায় এই স্টকটাকে কীভাবে নিচে দিয়ে আসবে। বিগত বছর 68 পয়সা আসছে, এবার 1 টাকা 46 পয়সা আসছে। তো ইপিএস তার ডাবল হয়ে গেছে গতবার থেকে। সো
এই কোম্পানিটা ভালো করবে না কোন কোম্পানি করবে, তার ডিভিডেন্ডটাও চমৎকার। ঠিক আছে, সো আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনাদেরকে আমি বলবো না যে এটা স্টক কিনেন, সেই বাপের ভাগীদার আমি হব না, বাট আমাদের কিছু করার নাই। এট দিস মোমেন্ট আপনাকে বেটার অপশনে যাইতে হবে। যে যত আগে বুঝবে তার জন্য ততটাই ভালো। ঠিক আছে, আমি মার্কেটে এত কিছু বুঝি না, সত্যি কথা বলতে আমি মার্কেটে এত কিছু বুঝি না। আমি মার্কেটে এইটাই বুঝি যে ইন্টারেস্ট রেট যখন বাড়া থাকবে তখন মার্কেট খারাপ হবে, ইন্টারেস্ট রেট যখন বাড়বে তখন সেটা মার্কেটটা খারাপ হবে, সেটা ইন্স্যুরেন্স সেক্টর হোক, ফুড সেক্টর হোক, টেক্সটাইল সেক্টর হোক। তাই বলে যে আমি ইনভেস্ট করব না বা ওই সমস্ত সেক্টরে যাব না, হ্যাঁ যাব, তবে তার প্রপোর্শনটা অনেক কম থাকবে। সেক্ষেত্রে আমি চাবো যে যেই সমস্ত স্টক স্টেবল সেই সমস্ত স্টকে আমি আনস্টেবল সিচুয়েশনে থাকতে চাবো। অর্থাৎ স্টেবল বলতে আমি বোঝাচ্ছি যে প্রথমত তার আর্নিংসটা পজিটিভ থাকতে হবে, অ্যাটলিস্ট তার ডিভিডেন্ড যে পে আউট করে সেই ডিভিডেন্ড ইলটা হতে হবে চমৎকার একটা অবস্থায়, যেন আমি বছর শেষেও ডিভিডেন্ডটা আমি বুক করতে পারি। আর খারাপ মার্কেটের ডিভিডেন্ড পেলে কি হয়, তখন আপনি ওই ডিভিডেন্ডটা আবার ইনভেস্ট করতে পারবেন। আমি একটু আগে বলছিলাম যে মার্কেটে ইনভেস্ট করার মতো সিচুয়েশন নাই, সো আপনার এই অবস্থাটা হবে না, আপনি সবার চেয়ে আলাদা হবেন। কারণ আপনি বিগত বছর আপনার কাছে ছিল 10 লাখ টাকা, এই বছর আপনি আরও 10% ডিভিডেন্ড ইল্ড যদি ধরে আপনি আরও 1 লাখ টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে পাচ্ছেন। হ্যাঁ, 1 লাখ টাকা পাবেন না, এই জায়গার মধ্যে আবার ট্যাক্স আছে, সো ধরলাম আমি 8 লাখ টাকাই 80,000 টাকাই পাবেন। সো আপনার ডিভিডেন্ড ইল্ড কত হচ্ছে? 8%, তাই না? আপনি 80,000 টাকা ইনভেস্ট করেন না, অন্যরা যে জায়গায় বসে আছে হাত গুটিয়ে, সেই জায়গায় তো আপনি অ্যাটলিস্ট এক ধাপ এগিয়ে। হ্যাঁ, যখন আবার ইন্টারেস্ট রেট কমতে শুরু করবে তখন আপনি আবার অন্যান্য স্টকগুলো চিপ রেটে পাবেন, তখন আপনি ভালো একটা সিচুয়েশন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।